একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা চলছি। কারোর জীবদ্দশায় মানে এই প্রজন্ম, আমাদের প্রজন্ম তো বটেই, আমাদের বাবা মায়েদের প্রজন্ম বা তাদের বাবা মায়েদের প্রজন্ম মানে দাদু ঠাকুমাদের প্রজন্ম এই জিনিসটা দেখেছে কিনা আমরা জানি না, দেখেন এটা বলতে পারি, আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি দেখেন। তো যাই হোক, এই পরিস্থিতিতে তো সবকিছু আটকে আছে, কিন্তু কাজ তো আর আটকে নেই, তাহলে আমাদের দেশ চলতো না। তো যেহেতু আমাদের দেশের গঠন করে ছাত্রছাত্রীরা, তো তাদের কাজটা কি হবে আটকে থাকে। তো সেই জন্যই আমি অনলাইনে ক্লাস করাতে শুরু করেছি, বিভিন্ন ক্লাসে তোদের আমি বলেছিলাম করাবো। তো আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড করব। আপাতত লকডাউন শেষ হয়ে গেলে অবশ্যই আমি আবার রিস্টার্ট করবো আমার বাড়িতে যেমন করি অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, এটা করছি আর কি। যেটা প্রথম, সেটা হচ্ছে তোমাদের 12-এর প্রথম যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার নাম হলো বা ইউনিটের চ্যাপ্টার বা ইউনিটের 4টে চ্যাপ্টার রয়েছে। সেই 4টে চ্যাপ্টারের মধ্যে সেই ইউনিটটার নাম হচ্ছে রিপ্রোডাকশন। সেই রিপ্রোডাকশনের ফার্স্ট যে চ্যাপ্টার সেটাকে আমরা বলবো জীবের জন্ম। রিপ্রোডাকশন কথাটা মানে কি আমাদের বুঝতে হবে। আচ্ছা, খুব বেশি বোঝানোর কিছু নেই, আমরা যে কিছু ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসে পরীক্ষাতে, তবে ভুলে যায় ছাত্রছাত্রীরা, ভুলে যায় জিনিসগুলো। তো বারবার প্র্যাকটিস বা যতটা সম্ভব আমার কথাগুলো মনে রাখার চেষ্টা করবি, তাহলে আশা করি এই সমস্যা থাকবে না। তো আমরা জানি এই রিপ্রোডাকশন বা জনন সম্পন্ন হতে গেলে দুটো প্রাণীর সাধারণত দরকার হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে একটা প্রাণী কি জনন করতে পারে না? অবশ্যই পারে। যদি দুটো প্রাণী লাগে, দুটো প্রাণী একত্রিত হয়ে একটা জনন সম্পন্ন করে, জনন মানে হচ্ছে অনুরূপ বা প্রায় অনুরূপ, মানে একই রকম বা একটু ভিন্ন রকমের জীব তৈরি করে যে পদ্ধতির মাধ্যমে কোনো জীব, তাকেই আমরা বলবো জনন বা রিপ্রোডাকশন। মানে যেমন তোদের বাবা মা বা তাদের বাবা মা বা একটা গরু, একটা ছাগল, একটা বাঘ, একটা সিংহ, একটা পিঁপড়ে, একটা উইপোকা, যে কোনো জীব যে সন্তানটা তার তৈরি হচ্ছে, সেই সন্তান তৈরির প্রক্রিয়াটাকেই আমরা বলবো জনন বা রিপ্রোডাকশন। সরি। তো এই জনন প্রক্রিয়াটা সাধারণত 3টে ধাপে হয় বা 3টে ভাগে করা যেতে পারে, বা 3 ধরনের ধাপে বলা হয়, ধরনের হয়, টাইপস, স্টেপ নয়। কি কি? একটা হচ্ছে যৌন জনন, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে অঙ্গজ জনন। আমরা যৌন জনন সম্পর্কে আজকে একটু পড়বো বা বলবো, কিন্তু তার আগের ভূমিকাটুকুনি আমাদের জানতে হবে। জনন সম্পর্কে জানার আগে বা বোঝার আগে আমাদের বুঝতে হবে লিঙ্গ কাকে বলে। এই লিঙ্গের উপর ভিত্তি করে যে কোনো জীবকে দুটো ভাগে প্রধানত ভাগ করা যায়। একটা হলো একলিঙ্গ জীব বা একলিঙ্গ, হ্যাঁ জীবই বলবো কারণ উদ্ভিদ হতে পারে, প্রাণীও হতে পারে। আর একটি হলো উভলিঙ্গ জীব। তাহলে একলিঙ্গ জীব কাকে বলে এগুলো বোঝানোর খুব একটা দরকার নেই, কারণ এগুলো ছোট ক্লাস থেকেই পড়ে আসে সবাই। তাও আমি বলছি একলিঙ্গ জীব কাকে বলে, যেখানে হয় পুংলিঙ্গ অথবা স্ত্রীলিঙ্গ অবস্থান করবে যে জীবের দেহের মধ্যে, তাকেই আমরা বলবো একলিঙ্গ জীব। যেমন মানুষ, হয় ছেলে হবে নয় মেয়ে হবে। কিন্তু জবা ফুল, এই ফুল গাছটা, বা ধরো ধুতুরা ফুল, এটা, বা প্রাণীদের মধ্যে যদি দেখতে যাই আমরা কেঁচো বলা যেতে পারে, এটা কিন্তু উভলিঙ্গ। মানে এদের শরীরে প্রাণী স্ত্রীলিঙ্গ অবস্থান করছে, আবার পুংলিঙ্গ অবস্থান করছে, এগুলোকে আমরা বলবো উভলিঙ্গ জীব। তাহলে প্রধানত দেখছি দুটো জীব আমাদের দরকার। দুটো জীব দুটো পদার্থ মানে দুটো জিনিস তৈরি করবে, সেই জিনিস দুটো যুক্ত হবে, যে একটা জিনিস তৈরি করবে, এইটাকে আমরা বলবো অপত্য, এবং এই দুটোকে আমরা বলবো বাবা মা একত্রে জনিত্রী। ক্লাস 10-এ ওই যে আমাদের মেন্ডেলের যে চ্যাপ্টারটা ছিল সেখানে জনিত্রী জীব, অপত্য জীব, এগুলো আমরা পড়ে এসেছি।
তাহলে সন্তান বা অপত্যকে কিন্তু সবসময় বাবা বা মায়ের মতো হুবহু নাও দেখতে হতে পারে। যেমন আমরা কেউ আমাদের বাবা বা মায়ের মতো হুবহু একরকম দেখতে নয়, কিন্তু আমাদের মধ্যে কিন্তু মিল আছে। এরকম তো নয় যে বাবা মায়ের দুটো করে হাত আছে, দুটো করে পা আছে, আমাদের তিনটে করে হাত পা আছে, তা তো নয়। তাদেরও যেমন আছে আমাদেরও তেমন আছে, মানে প্রায়, কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু সেরকম মিল নেই, মানে তাই জন্য আমরা বলছি প্রায় অনুরূপ। আবার পুরোপুরি অনুরূপ হতে পারে, যেমন হাইড্রা, আমরা জানি হাইড্রার অযৌন জনন হয়। কি হয়? একটা বড় হাইড্রা, সেখান থেকে টুক করে তার উপবৃদ্ধি সৃষ্টি হয়, উপবৃদ্ধিটাকে আমরা বলি কোরক, এবং প্রক্রিয়াটাকে আমরা বলি কোরকোদ্গম, সেটা পড়ে যায় এবং ছোট্ট একটা হাইড্রা তৈরি হয়। সে হাইড্রাটা কিন্তু ওই মাতৃ হাইড্রার মতোই একদম হুবহু এক দেখতে হয়। এই আছে টপিক, আর কিছু তেমন ভাবে তোমাদের চ্যাপ্টারটা নেই। এছাড়া আছে তোমাদের মনোসিয়াস এবং ডায়োসিয়াস। মনোসিয়াস মানে হচ্ছে উভলিঙ্গ জীব, মনোসিয়াস মানে হচ্ছে উভলিঙ্গ জীব, আমি আগেই বলেছি। আর ডায়োসিয়াস মানে হলো একলিঙ্গ জীব। এছাড়া আছে তোমাদের মোনোকার্পিক। মোনোকার্পিক মানে এক বছরে যদি একবারই জনন হয় তাহলে তাকে আমরা বলবো মোনোকার্পিক। পলসিওকার্পিক আমরা বলতে পারি যদি বছরে দুবার থেকে চারবার জনন হয়, বা জীবন চক্রে যদি 2 থেকে 4 বার জননের যুক্ত হতে পারে সেই জীবটা, তাকে আমরা বলবো পলসিওকার্পিক জীব। যদি সেই জীবটা তার জীবনে প্রচুরবার জননে লিপ্ত হতে পারে তাকে আমরা বলবো পলিকার্পিক জীব, তাকে আমরা বলবো পলিকার্পিক জীব। এই জননের ফলে কি হয়? এই জননের ফলে কিন্তু আমাদের যে জীবগুলো সৃষ্টি হচ্ছে সেই জীবগুলোর মিউটেশন দেখা যেতে পারে, তারপরে তোমার রিকম্বিনেশন হবে, নতুন ধরনের বৈশিষ্ট্যর সৃষ্টি হবে, বংশধারা মানে বংশ পরম্পরায় বৈশিষ্ট্যটা সঞ্চারিত হতে থাকবে, এবং অবশ্যই আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টিকে থাকার জন্য পৃথিবীতে সেটা হচ্ছে অভিযোজন। সেই অভিযোজন বা অভিব্যক্তিতেও কিন্তু জনন সাহায্য করে। এছাড়া একাধিক পয়েন্ট জননের গুরুত্ব তোমাদের বই লেখা আছে, সেগুলো আশা করি পড়লেই তোমরা পেরে যাবে, আমি জাস্ট ওভারঅলটা বলছি। এছাড়া যে জিনিসটা আছে সেই জিনিসটার মধ্যে আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে তোমাদের যৌনক্রম। যৌনক্রম এমন একটা জিনিস ফার্ন জাতীয় জীবেদের বা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়, যেখানে তাদের হ্যাপ্লয়েড, মানে এটা আমি আরো বিস্তারিত হ্যাপ্লয়েড ডিপ্লয়েডটা বলবো পরবর্তীকালে, আজকে বলছি না। হ্যাপ্লয়েড মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, এবং ডিপ্লয়েড মানে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ বংশ পরম্পরায় হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ক্রমান্বয়ে চক্রাকারে আবর্তিত হয়, তাকে আমরা বলি যৌনক্রম। যৌন জনন, যেটা আমি প্রথমেই বললাম, যৌন, অযৌন এবং অঙ্গজ। যৌন জনন যদি আমরা বলি, যৌন জননকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। যৌন জননের একককে আমরা বলি গ্যামেট। আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি গ্যামেট তৈরি হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। মিওসিস কোষ বিভাজন হলে 2n সংখ্যক ক্রোমোজোম, এই যে 2n সংখ্যক ক্রোমোজোম, আমাদের প্রত্যেকটা কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে, মানে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, সেই 2n সংখ্যক ক্রোমোজোম হ্রাসপ্রাপ্ত হয়ে হ্যাপ্লয়েড মানে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ সৃষ্টি করে। সেই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষকেই বলা হয় গ্যামেট। এবং যৌন জননের ক্ষেত্রে কিন্তু দুটো জীব মাস্ট, একটা জীব হবে না, মানে বাবা হতে হবে, মা হতে হবে, ভিন্ন লিঙ্গের দুটো জীব হতে হবে। একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন লিঙ্গের হতে হবে, অবশ্যই আলাদা প্রজাতি না, একটা কুকুর একটা ছাগল এরকম হবে না। দুটো কুকুর হলে দুটোই কুকুর, ছাগল হলে দুটোই ছাগল, মানুষ হলে দুটোই মানুষ হতে হবে, কিন্তু দুটো ভিন্ন লিঙ্গের হতে হবে, একটা স্ত্রীলিঙ্গ একটা পুরুষ লিঙ্গ বা পুংলিঙ্গ। পুংলিঙ্গের যে গ্যামেটটা তৈরি হয় তাকে আমরা বলবো পুংগ্যামেট বা শুক্রাণু, এবং স্ত্রীলিঙ্গে মানে স্ত্রী দেহ থেকে যে গ্যামেট সৃষ্টি হয় তাকে আমরা বলি ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট। সেগুলো দুটোই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কোষ, মানে এখানেও n এখানেও n, এই দুটো গ্যামেট, এটা ছিল বাবা এটা ছিল মা, তারা ছিল 2n2n, মিওসিস হয়ে গ্যামেট তৈরি করেছে, তাই nn,
এই এন আর এই এন মিলে যে অপত্যটা তৈরি করলো, মানে সন্তানটা তৈরি হলো, সেটা কিন্তু 2n হয়ে গেল। তার মানে বাবা মায়ের কোষে যে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ছিল সেটা কিন্তু সন্তানের প্রত্যেকটা কোষেও কিন্তু তাই থাকলো, অর্থাৎ ধ্রুবক থাকলো, একই থাকলো। যৌন জন্মের এখানে একটা ইম্পর্টেন্স বা বৈশিষ্ট্য বলা যেতে পারে। এই যৌন জননকে আমরা তিনটে ভাগে ভাগ করি, উগ্যামি, আইসোগ্যামি এবং অ্যানাইসোগ্যামি। উগ্যামি প্রথমে চলে আসে আইসোগ্যামি। আইসো মানে হলো একই। যদি এই শুক্রাণু এবং ডিম্বাণু যদি একই আকারের আকৃতির হয়, তখন সেই যৌন জনন পদ্ধতিকে আমরা বলবো আইসোগ্যামি। আর যদি শুক্রাণু এবং ডিম্বাণু যদি ভিন্ন আকারে হয়, হয়তো দেখা গেল শুক্রাণুটা বড়, ডিম্বাণুটা ছোট, দিয়ে এদের মিলন ঘটলো, দিয়ে সন্তান তৈরি হলো, তাকে আমরা বলবো অ্যানাইসো, মানে আইসো নয়, এক নয়, অ্যানাইসোগ্যামি তাকে বলবো। আর উগ্যামির ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে সর্বদা ডিম্বাণুটা আকারে বড় হবে এবং নিশ্চল হবে। নিশ্চল মানে চলাচল করতে পারবে না। এবং শুক্রাণু যেটা সেটা আকারে ছোট হবে এবং সচল হবে, মানে একটা লেজ থাকবে, যেটা আমাদের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রে হয়। শুক্রাণুটা ছেলেদের দেহ থেকে বেরিয়ে এই লেজটাকে নাড়িয়ে ছেলেদের থেকে বেরিয়ে ডিম্বাণুর কাছে যাবে। আমরা জানি যে আগেকার দিনে একটা নায়িকা সায়রা বানু বলে একজন ছিল, তা আমাদের সিনেমার নায়িকা ধরো ডিম্বাণু, সায়রা বানুর বোন ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু তার নায়িকার কাছে যাবে, এই যে পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা বলি উগ্যামি। তাহলে উগ্যামি কি? উগ্যামিতে ডিম্বাণু বড় হবে আকারে এবং নিশ্চল হবে, শুক্রাণু আকারে ছোট হবে এবং সচল হবে। অ্যানাইসোগ্যামি, দুটোর আকার, সে শুক্রাণু বড় হতে পারে, ডিম্বাণু বড় হতে পারে, সেটাকে অ্যানাইসোগ্যামি বলবো। আর আইসোগ্যামির ক্ষেত্রে দুটোই এক আকৃতির হবে। এখানে একটা আছে হলোগ্যামি। হলোগ্যামি হচ্ছে দুটো জীব দেহ গ্যামেট তৈরি করলো না, সরাসরি একসাথে একত্রিত হয়ে একটা জীব তৈরি করে ফেললো, তাকে আমরা বলবো হলোগ্যামি। হলো মানে হলো সম্পূর্ণ, তার মানে সম্পূর্ণ জীব দুটোই একত্রিত হয়ে অপত্য তৈরি করে বলে একে আমরা বলি হলোগ্যামি।